ওরাল প্যাথোলজিতে? না না স্যার, স্যার, টিচার হ্যালো, পড়ানো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা ফার্মাকোলজিতে মিল রেখে জিনিসগুলো পড়াবো, কেন হয়তো কিছু এক্সট্রা শুধু প্যাথোলজিটা অ্যাড হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কেরিসে আপনারা কি কি পড়ছেন বলেন তো সেকেন্ড ইয়ারে? মনে আছে কিছু? ডেফিনেশন, হুম, definition, then factors, positive ফ্যাক্টরস, factors, then pathogenesis, then হুম, management, হুম, তারপর complications, কারা at high risk, কোন patient গুলো, dental, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট। আচ্ছা এখানে শুধু আপনাদেরকে দুইটা জিনিস এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ এনামেল ক্যারিজ, ডেন্টিন ক্যারিজ এন্ড সিমেন্টাম ক্যারিজ। আপনারা তো এখানে মেকানিজম অফ অ্যাকশন অফ ক্যারিজ পড়ছেন, ঠিক আছে? জি yes sir, স্যার। এখানে এক্সট্রা তিনটা জিনিস অ্যাড হবে, প্যাথোফিজিওলজি অফ এনামেল ক্যারিজ, ডেন্টিন ক্যারিজ এন্ড সিমেন্টাম ক্যারিজ, ঠিক আছে? আচ্ছা, ক্যারিজের সংজ্ঞাটা কেউ বলতে পারবেন সুন্দর করে, হোর সংজ্ঞাটা? Is defined as a localized post-eruptive pathological process of external origin involving the softering of the hard part of the tooth tissue and producing formation of a cavity. গুড। হ্যাঁ, এটা হচ্ছে হোয়ের সংজ্ঞাটা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখবেন, এটা বলা যাবে না, হ্যাঁ? আচ্ছা, ক্লাসিফিকেশন, এরপর আমাদের জানতে হবে ইটিওলজিটা। ক্যারিজের ইটিওলজি কি কি কজ থাকতে পারে? কেউ বলবেন? হ্যালো হ্যালো, জি স্যার। স্যার ক্যারিজের কজগুলো বলেন তো। এসেনশিয়াল ফ্যাক্টর আছে 6টা, এগুলো বলেন তো। স্যার, টুথ অ্যানাটমি, তারপরে হচ্ছে ওরাল হাইজিন, স্যালাইভা, দেন হচ্ছে আপনি তো কাউসান পড়েন নাই? কাউসানে কি আছে? স্যার ডেন্টাল ফার্মার গুলো বলতেছি, আমাদেরকে তো পড়ানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, কাউসান বইটা দেখেন নাই না? আচ্ছা, প্রথমে হচ্ছে ওখানে এসেনশিয়াল ফ্যাক্টর আছে 6টা, ঠিক আছে? মাইক্রো অর্গানিজম, আমাদের যে কেরিওজেনিক ব্যাকটেরিয়া গুলো থাকে, এটা হচ্ছে মিড ফ্যাক্টর একটা, ঠিক আছে? কি Bacteria বললাম? মাইক্রো অর্গানিজম। হ্যাঁ, তার হচ্ছে ডেন্টাল প্লাগ 2 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে স্ট্যাগনেশন এরিয়া। স্ট্যাগনেশন এরিয়া কি বলেন তো? স্ট্যাগনেশন এরিয়া কেউ বলতে পারবেন? এটা তো আপনাদের স্যার ফার্মাকোলজিতে আসছিল, স্ট্যাগনেশন এরিয়া। মানে যেখানে কোনো কেমিক্যাল আর মেকানিক্যাল ডিস্টারবেন্স থাকবে না, মানে যে এরিয়াগুলোতে। মাইট দেব। স্ট্যাগনেশন এরিয়া হচ্ছে যে এরিয়াটা সাসসেপ্টেবল টু কি অ্যাকুমুলেশন অফ ফুড ডেব্রিস অর প্লাগ, ঠিক আছে? মানে যে এরিয়াটাতে সবচেয়ে বেশি ফুড অ্যাকুমুলেশন হবে, সেই এরিয়াগুলোকে বলা হয় কি স্ট্যাগনেশন এরিয়া। হ্যালো, জি স্যার। কি বললাম? সাসেপ্টেবল এরিয়া। Susceptible to food accumulation area. মানে যে এরিয়াগুলোতে সবচেয়ে বেশি কি হবে ফুড অ্যাকুমুলেশন Food হবে। accumulation হবে। হ্যাঁ, তাহলে স্ট্যাগনেশন এরিয়ার কয়েকটা নাম বলেন। Interdental space, হ্যাঁ, গুড। then দেন কন্টাক্ট পয়েন্ট গুলো। হ্যাঁ, কন্টাক্ট পয়েন্ট, তারপর Deep pit and fissure. গুড, তারপর ফল্টি রেস্টোরেশন যদি থাকে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ।
হুম conserve. তারপর হচ্ছে মনে করেন পার্শিয়াল ডেন্সার যদি থাকে, ফল্টি রেস্টোরেশনের মধ্যে এগুলো সবগুলো চলে আসে। যদি একটা ফিলিং দিলেন, ফিলিংটা যদি রাফ সারফেস থাকে, ঠিক আছে, পার্শিয়াল ডেন্সার, অনেকে যে ডেন্সার পরে ডেন্সারের পাশে ফুড অ্যাকুমুলেশন হয়। তারপর হচ্ছে কেউ যদি ব্রিজ করা হয়, ঠিক আছে, জি স্যার ব্রিজের এই মোট কথা এই জিনিসগুলো। একটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট আপনারা বললেন, ঠিক আছে, দুইটাতে কন্টাক্ট সারফেসে, ডিপ পিটস এন্ড ফিশার, ঠিক আছে। তারপর পজিশন অফ টুথ, যদি দাঁতগুলো কি হয় ক্রাউডিং থাকে, আঁকা বাঁকা থাকে, ঠিক আছে। ইয়েস স্যার তারপর হচ্ছে আপনার সার্ভাইকাল এরিয়া, বাকখালি এন্ড লিঙ্গুয়ালি বিয়ন্ড দ্য হাইট অফ দ্য কন্ট্রোল, যেটা হাইট অফ দ্য কন্ট্রোলের নিচে, মানে আমাদের যে পয়েন্টটাতে দাঁতগুলো অ্যাটাচ থাকে, ঠিক আছে, হ্যালো, ইয়েস স্যার ইয়েস জি, স্যার স্যার। তার নিচে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে সার্ভাইকালি এবং বাকখালি, ঠিক আছে। Yes, sir. তারপর কি বললাম, ফল্টি রেস্টোরেশন, পার্শিয়াল ডেন্সার, ঠিক আছে, ফিক্সড প্রস্থেসিস। তাহলে কি কি বললাম প্রথমে আমরা এই টুলিজের মধ্যে কি বললাম, মাইক্রো Microorganism, বা ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে ডেন্টাল প্লাগ, তারপর কি বললাম, stagnation, স্ট্যাগনেশন এরিয়া এরিয়া, ঠিক আছে। তারপর কি বললাম, ফার্মেন্টেবল ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট, ফার্মেন্টেবল কি বললাম, ব্যাকটেরিয়াল, ফার্মেন্ট সাবস্টেন্স মানে হচ্ছে যে সাবস্টেন্স গুলো ব্যাকটেরিয়া সহজে কি করতে পারে, ফার্মেন্টেশন করতে পারে। তাহলে এরকম একটা সবচেয়ে বেশি ফার্মেন্টেবল করতে পারে এরকম একটা সাবস্টেন্সের নাম বলেন তো। সুগার, প্রিয়, হ্যাঁ, সুগার, যেটা বলেন, হ্যাঁ সুক্রোজটা, হ্যাঁ ঠিক আছে, সুক্রোজ, ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে এটা সুক্রোজ, ঠিক আছে। yes, sir. তারপর হচ্ছে সাসসেপ্টেবল টুথ সারফেস, এরপর এটা কি বললাম, সাসসেপ্টেবল Tooth surface, টুথ সারফেস সাসসেপ্টেবল টুথ সারফেস, মানে দাঁতের কোন সারফেস গুলো সবচেয়ে বেশি কেরিজ করে। এই যে নিউলি ইরাপ্টেড টুথ কিন্তু কেরিজ বেশি হয়, বাচ্চাদের কেরিজ বেশি হয় না। yes, sir. তাহলে এরপর হচ্ছে হাইপো ক্যালসিফিকেশন আর কি হাইপোপ্লাসিয়া যাদের থাকে, কি বললাম, Hypocalcification, বা হাইপোমেচুরেশন, কারণ বাচ্চাদের দাঁতগুলো কি ক্যালসি মেচুরেশনটা পুরোপুরি হয় না, ঠিক আছে, আর্লি যেগুলো নিউলি ইরাপ্টেড টুথ থাকে, ঠিক আছে। স্যার তারপর হচ্ছে টাইম ফ্যাক্টর, টাইম। তাহলে এই ছয়টা হচ্ছে কি মেইন ইনিশিয়াল ফ্যাক্টর আর কি এসেনশিয়াল ফ্যাক্টর, এটাকে বলে অনেক সময় এসেনশিয়াল ফ্যাক্টর বলে, প্রাইমারি ফ্যাক্টর বলে, আর কিছু সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর আছে যেগুলো আপনারা ফার্মাকোলজিতে আপনারা দুইভাবে পড়ছেন, প্রাইমারি মডিফাইং ফ্যাক্টর আর হচ্ছে সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর, এভাবে পড়ছেন না জি স্যার sir. স্যার, তো আপনাদেরকে এভাবে পড়াইছে, ঠিক আছে। ইয়েস জি। স্যার তাহলে প্রাইমারি মডিফাইং ফ্যাক্টর হচ্ছে কি এইগুলো আমরা যেগুলো বললাম, কি কি বললাম, ফার্স্ট Microorganism or karyogenic bacteria, dental plaque, stagnation, then fermentable bacterial substances like sucrose, susceptible tooth surface like newly irritated area, then hypocalcification and time factor. হাইপোক্যালসিফিকেশনটা হচ্ছে সাসসেপ্টেবল টুথ সারফেসের মধ্যে, ঠিক আছে। জি। তাহলে এটা আরেকবার একটু রিপিট করেন তো প্লিজ। মাইক্রোঅর্গানিজম, ডেন্টাল প্লাগ, একটা হচ্ছে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া, ফার্স্ট বলবেন ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে ডেন্টাল প্লাগ, জি স্যার, হ্যাঁ, তিন নাম্বার হচ্ছে স্ট্যাগনেশন এরিয়া, ঠিক আছে, জি স্যার, এরিয়া। চার নাম্বার হচ্ছে কি ফার্মেন্টেবল ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট, ফার্মেন্টেবল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট, ঠিক আছে। জি স্যার, এরপর আমরা কি বললাম, সাসসেপ্টেবল টুথ সারফেস, ঠিক আছে। জি স্যার, তারপর হচ্ছে টাইম, টাইমটা কি বলেন তো, একটা জিনিস আপনি যখন 48 আওয়ার্স কি বললাম 48 ঘন্টা আপনি কি করেন ব্রাশ না করেন, ঠিক আছে, আমাদের কি হয়ে যায়, প্লাক ফর্মেশন হয়ে যায়, প্লাকটা ম্যাচিউরড হয়ে যায়, ঠিক আছে। ইয়েস স্যার তখন কি হয়ে যায়, ম্যাচিউরড প্লাগের মধ্যে মাইক্রো অর্গানিজম থাকে, কি কি সবচেয়ে বেশি থাকে, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্টস, ঠিক আছে, লেকটোবেসিলাই, ঠিক আছে। এরপর হচ্ছে কি অ্যাক্টিনোমাইসিস, এই ব্যাকটেরিয়াগুলো সবচেয়ে বেশি থাকে কি ম্যাচিউর প্লাগে,
সে কারণে এগুলো কি করে আমাদের কেরিস ফরমেশন করে, ঠিক আছে না? জি স্যার। তাহলে টাইমটা ফ্যাক্টর, তাহলে সেখানে আমাদেরকে কি করতে হবে, কোথাও বেড়াতে গেলেও কি ব্রাশ করতে হবে ডেইলি 2 টাইমস, ঠিক আছে? জি স্যার। তাহলে 48 ঘন্টার বেশি ব্রাশ না করে থাকা যাবে না। টাইম ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর আপনারা এক্সট্রা অ্যাড করবেন, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। অনেকের দেখবেন যে সবকিছু ঠিক থাকে তারপরে কেরিস হয়, কিসের কারণে? হেরিডিটি বা জিনের কারণে, ঠিক আছে? জি স্যার। তাহলে কি কি বললাম এখন বুঝছেন সবাই? সবাই পরীক্ষা দিতে পারবেন প্রাইমারি জি মডিফাইং, স্যার। ইয়েস স্যার। আর কিছু সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর আছে আমাদের, সেগুলো অল্প কিছু জানতে হবে। সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কি বললাম? প্রথমটা লাইফস্টাইল লাইফস্টাইল মডিফিকেশন। আপনি কিভাবে আপনার লাইফটাকে কি পরিচালিত করতেছেন? মনে করেন কেউ কি করে ওরাল হাইজিন মেনটেন করে না ঠিক মতো, ঠিক আছে? জি স্যার। ঠিক মতো ব্রাশ করে না, ওরাল হাইজিন মেনটেন করে না। অনেকে কি করে আপনার সুইট ড্রিঙ্কস, তারপর হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন, এসব জিনিস যখন বেশি করে তাহলে তাদের কি হয়? বেশি ক্যারিস হয়। তো একটা হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের একটা কি, এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ ফ্যাক্টর। ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে কি বললাম? প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন, মডিফিকেশন। এরপর হচ্ছে এডুকেশন। মনে করেন যদি কি তার কি থাকে পুয়ার এডুকেশন, ল্যাক অফ এডুকেশন যদি থাকে, কেরিস সম্পর্কে যদি কোনো কি ধারণা না থাকে, ওরাল হাইজিন সম্পর্কে যদি কোনো কি না থাকে, ধারণা না থাকে, ঠিক আছে? জি স্যার। তারপর একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা পরিবেশও কিন্তু মনে করেন কে কোন জায়গায় থাকতেছে। একটা মনে করেন অনেকে পার্বত্য অঞ্চলে থাকতেছে, অনেকে জেলা সিটিতে থাকতেছে, অনেকে বিভাগীয় শহরে থাকতেছে। তাহলে এক এক জায়গার এনভায়রনমেন্ট কি এক এক ধরনের, এক এক যে জায়গার যত ডেভেলপ, ঠিক আছে, ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখবেন কেরিসটা কি হয়, কম হয়, ঠিক আছে? তাহলে এনভায়রনমেন্ট একটা কি, হ্যালো, সেকেন্ডারি ফ্যাক্টর। হ্যাঁ এনভায়রনমেন্ট। তাহলে সেকেন্ডারি ফ্যাক্টর আমরা প্রথমে কি বললাম? লাইফস্টাইল মডিফিকেশন। তারপর এডুকেশন। হ্যাঁ, তারপর এনভায়রনমেন্ট। হ্যাঁ, তারপর আর কি হতে পারে? এজ একটা ফ্যাক্টর। কি বললাম? এইজ। কেরিস কিন্তু যে কোনো বয়সে হয়, বাট দেখবেন যে বাচ্চাদের বেশি হয়, ওল্ড এজে বেশি হয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর কেউ আর কিছু অ্যাড করবেন? সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস। অকুপেশন। হ্যাঁ, অকুপেশন। হ্যাঁ অকুপেশন, হ্যাঁ। তারপর এই কয়টা অ্যাড করলেই হবে, ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আবার প্রথম থেকে বলেন, সেকেন্ডারি মডিফাইং ফ্যাক্টর কি কি বললাম, বলেন। লাইফস্টাইল Lifestyle মডিফিকেশন। modification, education, environment, age, social economic status, then occupation. অকুপেশনটা কেমনে ইয়ে করে বলেন তো, একটা উদাহরণ দেন। স্যার আচ্ছা, পেশাটাও অনেকে কি নির্ভর করে, করবেন, সেলাই, কারণ হচ্ছে সব পেশার মানুষ তো আর মানে অতটুকু ভিয়ারেবল করতে পারতেছে না। হ্যাঁ ওরাল হাইজিন ওভাবে মেনটেন করতে পারে না, ঠিক আছে? জি। আচ্ছা দেখ, একটা জিনিস মনে করেন যারা সেলাইয়ের কাজ করে না, জি। সুইটা দেখবেন অনেক সময় করে আপনার দাঁতে কামড় দিয়ে ধরে না সামনে, জি। দাঁতে একটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? হ্যালো, জি জি স্যার। স্যার। এক দাঁতে একটা নস তৈরি হয়ে যায়, নস গুলো কিন্তু স্ট্যাগনেশন এরিয়া হিসেবে কাজ করে, এগুলো তো খুব বেশি কেরিস ডেভেলপ করে, ঠিক আছে? এরপরে দেখেন যারা মনে করেন পুয়ার, অনেকে রিক্সা চালায়, ঠিক আছে, ড্রাইভিং করে, জি স্যার। মনে করেন এক লং ড্রাইভে যাচ্ছে, এক যে টানা 5-6 দিন কি করতেছে, ড্রাইভিং করতেছে, ঠিক আছে? তার রুরাল হাইজিন মেনটেন করার কোনো কি নাই, তাগিদ নাই। তাহলে তাদের কিভাবে কেরিস ডেভেলপ করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রফেশন একটা কি, অকুপেশনটা একটা
এগুলো সেকেন্ডারি মোড। সেকেন্ডারি ফ্যাক্টর। Secondary modification factor. আচ্ছা, আপনারা কাউসানে যখন খুলবেন, ঠিক আছে, কাউসানের মধ্যে একটা ফ্লো, একটা ইয়ে দেওয়া আছে, ভেন চিত্র দেওয়া আছে, 4টা জিনিস দেওয়া আছে, দেখবেন 5টা চিত্রের মধ্যে একটা দেওয়া আছে টাইম, মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, ডায়েট, যেটা আমরা ফার্মেন্টেবল ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট বললাম না, জি স্যার। ওটা হচ্ছে ডায়েটের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, ডায়েট, ঠিক আছে। তারপর হচ্ছে হোস্ট ফ্যাক্টর বা সাসসেপ্টেবল টুথ সারফেস। হোস্ট ফ্যাক্টর মানে আমাদের দাঁতকে বোঝায়, তো এখানে হচ্ছে সাসসেপ্টেবল টুথ সারফেস। এই 4টাকে মেজর ফ্যাক্টর বলা হয়। যে একটা বেন চিত্র দেওয়া আছে, আপনারা কাউসান করলে পাবেন, ঠিক আছে। জি স্যার। Yes, sir. তাহলে আমরা প্রথমে এখন সংজ্ঞা পড়লাম, এরপর হচ্ছে কি এটিওলজি, এরপর হচ্ছে আপনাদের মেকানিজম অফ কি অ্যাকশনটা জানতে হবে। কেরিজের মেকানিজম অফ অ্যাকশন আপনাদেরকে তো সেকেন্ডারি পড়ানো হয়েছে নাকি, কিভাবে কেরিজটা, তাহলে কিভাবে হয়, প্রথমে লিখবেন কার্বোহাইড্রেটের সাথে মাইক্রো অর্গানিজম কি করবে, ফার্মেন্টেশন করে কি প্রডিউস করবে, অ্যাসিড প্রডিউস করবে, ঠিক না। Yes, sir. তাহলে এগুলো আপনারা গিয়ে দিয়ে লিখবেন, ফ্লো চার্ট দিয়ে লিখতে হবে, ফ্লো চার্ট দিয়ে, ঠিক আছে। হ্যালো, Yes, sir. Yes, sir. তাহলে কি প্রথমেই লিখবেন, প্রথমে লিখবেন কার্বোহাইড্রেট প্লাস কি মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, CA প্লাস কি মাইক্রো অর্গানিজম, এরপরে এর চিহ্ন দিয়ে পরের লাইনে লিখবেন প্রোডিউস কি অ্যাসিড, কি অ্যাসিড করবে, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। স্যার একটু আবার বলেন ফার্স্ট থেকে। কার্বোহাইড্রেট প্লাস মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। জাফর ভাই না পারলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি বললাম, কার্বোহাইড্রেট প্লাস মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। Yes, sir. তাহলে কার্বোহাইড্রেটের সাথে মাইক্রো অর্গানিজম যখন কি করবে, বিক্রিয়া করবে, ফার্মেন্টেশন করবে, আমাদের মাইক্রো অর্গানিজম গুলো কার্বোহাইড্রেটকে কি করে, ফার্মেন্টেশন করে। ফার্মেন্টেশন, তাহলে ফার্মেন্টেশন করে সে কি প্রডিউস কি অ্যাসিড, ল্যাকটিক Lactic অ্যাসিড। হ্যাঁ, acid. প্রডিউস ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড যদি প্রডিউস হয় তাহলে কি হয়ে যায়, ডিক্রিজ পিএইচটা কমে যাবে না, আমাদের বডির জি স্যার। মুখের পিএইচটা কমে যাবে, ঠিক আছে। পিএইচ কমে গেলে সে কি করবে, ডেস্ট্রয় দা কি হার্ড স্ট্রাকচার অফ দ্য টুথ, ডেস্ট্রয় দা কি হার্ট Structure of স্ট্রাকচার। tooth. তাহলে স্ট্রাকচার যদি ডেস্ট্রয় করে ফেলে, ঠিক আছে, তখন আমাদের কি হয়ে যাবে, ডিমিনারেলাইজেশন হবে, ঠিক আছে। ইয়েস স্যার। ডিমিনারেলাইজ হয়ে ফরমেশন অফ কি কেরিস, ঠিক আছে। Yes, sir. জি স্যার। তাহলে কি হলো, যখন পরীক্ষা আসবে আপনারা সুন্দর করে ফ্লো চার্ট দিয়ে লিখবেন। তারপর আমি ওই এখানে পেনড্রাইভটা কাজ করতেছে না, তো আপনাদেরকে একদিন দেখাই দেবো, ঠিক আছে, যখন নেক্সট কেরিসে আমরা একটা ক্লাস নিব, Yes, sir. Yes, sir. ওইগুলো স্লাইডে দেখাই দেবো। তাহলে কি বললাম, কার্বোহাইড্রেট প্লাস মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। Fermentation lactic acid produce করলো, হ্যাঁ, produce- then হ্যাঁ, pH lactic টা acid- কমে যাবে, হ্যাঁ, then pH কমে গেলে টুথের যে হার্ড স্ট্রাকচার থাকে ওটা ডেস্ট্রয় হয়ে যাবে, then demineralization হবে, then formation of caries. হ্যাঁ, গুড। 36, 38, 52. হচ্ছে ক্লাসিফিকেশনটা আমাদের খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে, কেরিজের ক্লাসিফিকেশন। জি স্যার। আচ্ছা, অ্যাকর্ডিং টু এজ প্যাটার্নের উপর ভিত্তি করে কেরিজ কয় প্রকার বলেন তো। 3 প্রকার। প্রকার হ্যাঁ, কি কি, নার্সিং, Nursing, বটল adolescent, ক্যারিস আর জেরিয়াট্রিক। caries. অ্যাডোলেসেন্ট কেরিজ কে বলবে, স্যার বলছি তো। হ্যাঁ, নার্সিং বোতল কেরিজ, অ্যাডোলেসেন্ট কেরিজ, আর হচ্ছে কি জেরিয়াট্রিক ক্যারিস। কেরিজ অর সিনাইল কেরিজ, Oh, 36, ঠিক আছে, 20. জেরিয়াট্রিক কেরিজ অর, সেনাইল Senile. ক্যারিস। হ্যাঁ, অ্যাকর্ডিং টু এজ প্যাটার্ন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু সারফেস, অ্যাকর্ডিং টু সারফেসের উপর ভিত্তি করে 3 ধরনের, ঠিক আছে। জি স্যার। Yes, sir. কি কি বলেন তো, হ্যালো, Surface. The Peter Fisher caries, হ্যাঁ, স্মুথ সারফেস কেরিজ, Peter Fisher caries, root caries. রুট কেরিজ, হ্যাঁ, গুড। 20. তাহলে সারফেসের উপর ভিত্তি করে কয় প্রকার, 3 প্রকার, ঠিক আছে। স্যার, হ্যালো, স্যার আমরা 4টা পড়ছিলাম। ওটা মরফোলজি অফ টুথের উপর ভিত্তি করে। কি কি পড়ছেন আপনারা, Pitts and Fisher caries, smooth surface caries, root caries, and liner enamel caries. ওটা দরকার না, লাইনার এনামেলটা।
ঠিক আছে, তাহলে তিনটা বললে হবে। কি কি বললাম আমরা? Feeds and fissure, smooth surface and root caries. আচ্ছা ঠিক আছে। আর অ্যাকর্ডিং টু প্রোগ্রেশন, মানে কেরিসটা কিভাবে প্রোগ্রেস করতেছে, এটা করে তিন প্রকার: অ্যাকুইট কেরিস, ঠিক আছে, ক্রনিক কেরিস, হ্যাঁ অ্যাকুইট, ক্রনিক আর হচ্ছে অ্যারেস্টেড। বললাম অ্যাকর্ডিং টু Acute. প্রোগ্রেশন, মানে কিভাবে প্রোগ্রেস করতেছে কি কেরিসটা, Acute, chronic and arrest. কি বললাম? অ্যাকুইট কেরিস, Chronic or Arrested. অ্যাকুইট মানে কি? সাডেন এন্ড সিভিয়ার প্রোগ্রেশন, সাডেন এন্ড Severe pro- অ্যাকুইট মানে হচ্ছে যে কোনো কিছু সাডেন এন্ড সিভিয়ার, ঠিক আছে। হ্যালো, জি স্যার। Yes, sir. তাহলে অ্যাকুইট মানে কি বললাম? Sudden and severe progression. আর ক্রনিকটা হচ্ছে কি? স্লো প্রোগ্রেশন, স্লো এন্ড প্রলং, ঠিক আছে। এটা হচ্ছে লং টাইম ধরে আস্তে আস্তে করে কি হবে? প্রোগ্রেস হবে, ঠিক আছে। তাহলে ক্রনিকটা কি বললাম আমরা? স্লো এন্ড Slow and- প্রোগ্রেশন। Prolonged progression. স্লো এন্ড প্রলং প্রোগ্রেশন, ঠিক আছে। আর হচ্ছে অ্যারেস্টেড কেরিস, অনেক সময় কি হয়, কোন একটা কেরিস ডেভেলপ করে পরে যখন সে ওরাল হাইজিন ঠিক মতো মেনটেন করে, ইমিউনিটি ডেভেলপ করে, কেরিসটা অ্যারেস্টেড হয়ে যায়, যে জায়গায় আসে ওই জায়গায় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, ওটা কি করে না, প্রোগ্রেস করে না, ঠিক আছে। হ্যালো, Sir, বুঝি না এটা। অ্যারেস্টেড কেরিসটা হচ্ছে অনেক সময় মনে করেন আপনার ইমিউনিটি কি হয়ে গেছে, কোনো কারণে হ্যাম্পার হয়ে গেছে, বা ওরাল হাইজিন আপনি মেনটেন করতে পারেন না, এটা ডেভেলপ করছে, কেরিস একটা ডেভেলপ করলো, ঠিক আছে। কিন্তু আপনি ওরাল হাইজিনটা ভালো করলেন, আপনার ইমিউনিটি ডেভেলপ হয়ে গেছে, কেরিসটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইয়ে মাঝে খানা বিলাই দে সজি একা নিচে দিও দতে বিলাই হেং করে সুন্দর করে পাতল করে দে আজা করে নি যায় দারবানা গজি দারবানা আসছে, হ্যাঁ আর পেনড্রাইভ ইয়ে করতেছে না এখানে। মিনহাস, তো একটু সবাইকে মিউট করে দেন প্লিজ। হ্যালো, জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা কি বললাম? অ্যারেস্টেড কেরিস কি? যদি ইমিউনিটি হ্যাম্পার থাকে এন্ড ওরাল হাইজিন মেইনটেইন না করা হয়। হ্যাঁ, পেনড্রাইভটা ওপেন হয় কিনা দেখুন। তাহলে কোনো কারণে কেরিস ডেভেলপ করলো, ঠিক আছে, পরে ওরাল হাইজিন ভালোভাবে মেনটেন করার কারণে ইমিউনিটি ডেভেলপ হলে কেরিসটা অনেক সময় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে কি? অ্যারেস্টেড কেরিস, ঠিক আছে। জি স্যার। তাহলে প্রোগ্রেশনের উপর ভিত্তি করে আমরা কি কি বললাম? এখানে কি বললাম? 10টা বাজে 40 পর্যন্ত তুলে তাড়াতাড়ি ছবি তুলে পাঠিয়ে দিবা হোয়াটসঅ্যাপে। কি আমার সব ডিলিট করতে লিখে দেন। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু প্রোগ্রেশনের উপর ভিত্তি করে কয় প্রকার বললাম আমরা? 3 প্রকার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি কি বললাম? অ্যাকুইট, ক্রনিক, Arrested. হ্যাঁ। আচ্ছা, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, এটাকে বলা অ্যাকর্ডিং টু প্রোগ্রেশন আর অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, ঠিক আছে। আরেকটা যেটা আমাদের করতে হবে, according to formation of lesion, new lesion or বা according to origin বলেন, according to origin এর উপর ভিত্তি করে তিন প্রকার। কি বললাম? according to Origin. হ্যাঁ origin, Enamel. না না, প্রাইমারি কেরিস, রেসিডুয়াল কেরিস, কি বললাম? Primary caries, residual caries. হ্যাঁ, বা রিকারেন্ট কেরিস। আরেকটা বললাম কি? রিকারেন্ট,
তাহলে প্রাইমারি কেরিস মানে হচ্ছে যেটা নতুন ফরমেশন হয়, ঠিক আছে? জি স্যার। Yes, sir. এটাকে বলা কি প্রাইমারি কেরিস। আচ্ছা, রিকারেন্ট অর সেকেন্ডারি কেরিস। রিকারেন্ট অর সেকেন্ডারি কেরিস মানে কি, আপনি মনে করেন কেরিসটা রিমুভ করলেন, ঠিক আছে? রিমুভ করে একটা রেস্টোরেশন বা ফিলিং দিয়ে দিবেন, পরবর্তীতে যদি আবার ওখানে কি হয়, কেরিস ডেভেলপ করে, সেটাকে বলা কি সেকেন্ডারি অর রিকারেন্ট। হ্যাঁ রিকারেন্ট। আর একটা হচ্ছে রেসিডুয়াল কেরিস। আপনি কেরিস রিমুভ করছেন কিন্তু পুরোপুরি রিমুভ করতে পারেন না, কিছু কেরিস কি হয়ে যায়, থেকে যায়, সেটাকে কি বলা হয়, রেসিডুয়াল। হ্যালো, জি So স্যার। residual caries টা আমরা ফল্ট ট্রিটমেন্টের মধ্যে পড়ে না? হ্যাঁ ফল্ট ট্রিটমেন্ট। মনে করেন আপনি ট্রিটমেন্ট করতে গেছেন, কেরিসটা অর্ধেক রিমুভ করে ওটার উপরে ফিলিং দিয়ে দিয়েছেন, কিন্তু কেরিস হয়ে যায় না, পুরোপুরি রিমুভ হয় নাই, সেটা হচ্ছে কি রেসিডুয়াল। caries. হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু অরিজিনের উপর ভিত্তি করে আমরা কি কি বললাম? প্রাইমারি, রিকারেন্ট এন্ড রেসিডুয়াল। তাহলে আমরা কি কি পড়লাম, ক্লাসিফিকেশনটা আবার একটু বলেন। প্রথমে কি বলছি আমরা, অ্যাকর্ডিং টু এজ। হ্যাঁ, তারপর অ্যাকর্ডিং টু এজ কি কি বলেন? নার্সিং বটল, অ্যাডোলেসেন্ট এন্ড জেরিয়াট্রিক অর সেনাইল। এটাকে নার্সিং বোটল কেন বলা হচ্ছে বলেন তো? নার্সিং বোটল কাদের হয়? ছোটদের হয়, বাচ্চাদের জন্য যারা বোতল ফিডিং করে। Nurse বোতল করে, ফিডিং করে। হ্যাঁ the baby কে নার্সিং করা হয়। হ্যাঁ, ঠিক আছে। এরপর কি বললাম, অ্যাকর্ডিং টু according to surface. Morphology of surface, fits and fissure, smooth surface. হ্যাঁ, তাহলে স্মুথ সারফেস কেস কোনটা বলেন তো? স্মুথ সারফেস কেস কোনটা? বাক্কাল সারফেস বা লিঙ্গুয়াল সারফেস হ্যাঁ, যেগুলো হবে। গোয়াল। হ্যাঁ, তারপর আমরা একটা কি বললাম, রুট কেরিস, ঠিক না? রুট কেরিস কাদের হয় বলেন তো? যাদের রুট